ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। বন্ধুরা কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আলোচনা করব হাউ টু ইমপ্রুভ কোয়ালিটি। গত পর্বে আলোচনা করেছিলাম হোয়াট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট। যারা আপনারা এটি দেখেননি, আশা করি এটি দেখে নেবেন। হোয়াট ইজ কোয়ালিটি ম্যানেজমেন্ট, এটির 10টি সিকোয়েন্স আছে। এটি যদি আপনারা ভালো করে বোঝেন তাহলে কিন্তু হাউ টু ইমপ্রুভ কোয়ালিটি অর্থাৎ কীভাবে প্রতিষ্ঠানের কোয়ালিটি, প্রোডাক্টের, সার্ভিসের মান ভালো করা যায় সেটি ভালো করে বুঝতে পারবেন। আমরা সুপার কম্পিটিশনে যে বাস করতেছি, বর্তমান প্রেক্ষাপটে আমরা যদি আমাদের প্রতিষ্ঠানের প্রোডাক্ট এবং সার্ভিসের মান যদি উন্নত করতে না পারি তাহলে কিন্তু প্রতিষ্ঠানটি সারভাইভ করা যাবে না। তো সবাই কিন্তু কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ব্যস্ত, কারণ তারা এই প্রতিযোগিতার বাজারে প্রত্যেকেই চায় যে তার প্রতিষ্ঠানের পণ্যটি এবং সার্ভিসটি যেন সবার কাছে গৃহীত হয় অ্যাকর্ডিং টু প্রাইস অনুযায়ী। অর্থাৎ সেই ডেমিংয়ের যে বিখ্যাত কোয়ালিটির সূত্র যে আফটার পারচেস এ প্রোডাক্ট অর সার্ভিস কাস্টমার উইল বি স্যাটিসফ্যাকশন। একটি প্রোডাক্ট বা সার্ভিস কেনার পরে ওই ব্যক্তিটি যেন তার পণ্যটি নিয়ে সন্তুষ্ট থাকে তার প্রাইস অনুযায়ী। যাই হোক, হোয়াট ইজ কোয়ালিটি এটার উপর আমার একটা ভিডিও আছে, আপনার ইচ্ছাগুলো দেখে নিতে পারেন। তো ওইখানে আমি বিস্তারিত আলোচনা করছি কোয়ালিটি কাকে বলা হয়, কোয়ালিটি অ্যাসুরেন্স, কোয়ালিটি কন্ট্রোল কী বিষয়ে আলোচনা করেছি। যাই হোক, আজকে আলোচনা করব হাউ টু ইমপ্রুভ কোয়ালিটি। কোয়ালিটি ইমপ্রুভ যদি না করতে পারেন পণ্যের বা সার্ভিসের তাহলে কিন্তু মার্কেটে টিকে থাকা খুবই কষ্টকর। তো আমি একটা কমপ্লিট গাইডলাইন আজকে আপনাদের সামনে উপস্থাপনা করব। আশা করি আপনাদের এই গাইডলাইনটি ভালো লাগবে এবং এটি আপনারা আপনাদের প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করবেন। আপনারাও অ্যাপ্লাই করে প্রতিষ্ঠানের প্রোডাক্ট এবং সার্ভিসের মান উন্নত করতে পারবেন। তো আজকে আলোচনায় থাকবে 11টি পয়েন্ট কোয়ালিটি ইমপ্রুভমেন্ট করার। প্রথমে আছে অবজেক্টিভ অফ কোয়ালিটি প্ল্যানিং, তারপরে আছে সেট ক্লিয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস, তারপরে 3 নাম্বার আছে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট, 4 নাম্বার আছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেকশনস, 5 নাম্বার আছে সাপ্লায়ার ইভ্যালুয়েশন অ্যান্ড কোলাবোরেশন, 6 নাম্বার আছে ইফেক্টিভ প্রোডাকশন প্ল্যানিং, কোয়ালিটি ফিডব্যাক অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট, তারপরে 8 নাম্বার আছে মেইনটেনেন্স অ্যান্ড ক্যালিব্রেশন, 9 নাম্বার আছে এমপ্লয়ি এনগেজমেন্ট অ্যান্ড এম্পাওয়ারমেন্ট এবং 10 নাম্বার আছে এমব্রেসমেন্ট টেকনোলজি এবং 11 নাম্বার আছে কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টস। এখন বিষয়টি আমি এক এক করে আলোচনা করব। তো এই জন্যে আমাদেরকে কম্পিউটার স্ক্রিনে চলে যেতে হবে বিষয়টি ভালো করে বোঝার জন্য। চলুন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে যাই। তো আলোচনার শুরুতে যেটা বলতেছিলাম, আপনার প্রতিষ্ঠানের কোয়ালিটি কিভাবে ইমপ্রুভ করবেন, আজকের আলোচনার বিষয়বস্তু এটি। তো এই জন্যে আমি এখানে 11টি পয়েন্ট উল্লেখ করেছি। এই 11টি পয়েন্ট কিন্তু আমি একটু আগেই আলোচনা করেছিলাম। তো এখন আমি মূল আলোচনায় চলে যাব। প্রথমে আছে অবজেক্টিভ অফ দিস কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। আমি কোয়ালিটি ভালো করে কি করব, কেন আমার দরকার সেটি আগে বোঝা দরকার। বর্তমান প্রেক্ষাপটে এই প্রতিযোগিতার যুগে সুপার কম্পিটিশন এই যে আপনি যদি আপনার প্রোডাক্টের অথবা আপনার সার্ভিস সেবার মান যদি আপনি ভালো না করতে পারেন তাহলে কিন্তু আপনি মার্কেটে টিকে থাকতে পারবেন না। আর এই জন্যই আপনাকে কি করতে হবে, কোয়ালিটি ইমপ্রুভ করতে হবে। আপনি যদি আপনার কম্পিটিটরের থেকে আপনার প্রোডাক্টের সার্ভিসের মান যদি ভালো না হয় তাহলে আপনি মার্কেটে টিকে থাকা দুষ্কর হয়ে যাবে, আপনার প্রতিষ্ঠানে আপনি সাস্টেন করতে পারবেন না। এই জন্যে কোয়ালিটি আপনি ইমপ্রুভ করবেন। আর কোয়ালিটি ইমপ্রুভ করলে কি হবে, আমার অর্ডার বেড়ে যাবে, আমার মার্কেট শেয়ার বেড়ে যাবে, সময় মতো স্যালারি দিতে পারবেন, কোম্পানির সুনাম বাড়বে, সব কিছু হবে। এটাই হলো কোয়ালিটি, অবজেক্টিভ অফ কোয়ালিটি ইমপ্রুভমেন্ট। যেখানে অনেক কথাই লেখা আছে, আমি কথাটা সামারি করে বললাম যাতে আপনাদের মনে রাখতে সুবিধা হয়। যাই হোক, পরের স্লাইডে চলে আসি। এই জন্য আবার কী করতে হবে, 2 নম্বর পয়েন্ট আছে সেট ক্লিয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস। তো আমার একটা ক্লিয়ার স্ট্যান্ডার্ড, আমার একটা গোল সেট করতে হবে। সেই গোল সেটটা কীভাবে করবেন, এস্টাবলিশ ক্লিয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস অ্যান্ড স্পেসিফিকেশনস ফর হিজ প্রোডাক্ট। প্রোডাক্টের ধরন অনুযায়ী আমাকে একটা কোয়ালিটি স্ট্যান্ডার্ড সেট করতে হবে। দিস স্ট্যান্ডার্ড শুড বি কভার অ্যাসপেক্ট সাচ এস ফেব্রিক কোয়ালিটি, স্টিচিং, ফিটিং, ফিনিশিং অ্যান্ড ওভারঅল অ্যাপিয়ারেন্স। এনশিওর দ্যাট দিস স্ট্যান্ডার্ডস আর কমিউনিকেটেড ইফেক্টিভলি টু অল এমপ্লয়িজ ইনভলভ ইন দ্য প্রোডাকশন প্রসেস। খেয়াল করেন কিভাবে কোয়ালিটি ইমপ্রুভ করতে পারবেন। আমি যেহেতু গার্মেন্টসে আছি এই জন্য আমি গার্মেন্টসের প্রোডাক্ট দিয়ে শুরু করেছি। তো এটা আপনারা যে শুধু গার্মেন্টসেই ব্যবহার করতে পারবেন, অ্যাপ্লাই করতে পারবেন তা নয়, আপনারা এটি যে কোনো ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে অ্যাপ্লাই করতে পারবেন। অর্থাৎ কীভাবে কোয়ালিটি ভালো করা যায়। যাই হোক, সেট ক্লিয়ার কোয়ালিটি স্ট্যান্ডার্ডস তার মানে কি, দিস স্ট্যান্ডার্ড শুড বি কভার অ্যাসপেক্ট অফ ফেব্রিক
যেমন যেহেতু গার্মেন্টসে ফেব্রিক আনা হয়, থ্রেড আনা হয়, পলিব্যাগ, অ্যাক্সেসরিজ আনা হয়, তো আপনি যদি ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন যেমন সিরামিক কোম্পানি, মেডিসিন কোম্পানি থাকেন, হাজার হাজার ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশন আছে, সেখানে আপনারা করবেন যে র মেটেরিয়ালসগুলো আপনারা ইনকামিং মেটেরিয়ালস যেগুলো, সেগুলোর কোয়ালিটি মেনটেন করার একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে আপনার। তারপরে প্রোডাকশন ফ্লোরে একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে, ফিনিশিং একটা স্ট্যান্ডার্ড সেট করতে হবে। এটাই হলো সেট ক্লিয়ার স্ট্যান্ডার্ডস অফ প্রোডাক্ট অ্যান্ড সার্ভিস। কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য আমাদেরকে 3 নম্বর পয়েন্ট আছে ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট। কোয়ালিটি ম্যানেজমেন্ট সিস্টেমে কিন্তু আমি ট্রেনিং অ্যান্ড স্কিল ডেভেলপমেন্ট আলোচনা করেছিলাম। এখানেও যেহেতু কেন কোয়ালিটি ইমপ্রুভ করব, কীভাবে কোয়ালিটি ইমপ্রুভ করা যায়, তার যেহেতু আলোচনা এখানে ওইটি আসবে। তো আমার এমপ্লয়ি যারা আছে, কর্মচারী যারা আছে, অপারেটর যারা আছে, তারা কি প্রত্যেকেই সমান দক্ষতা সম্পন্ন? মোটেই না। কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বিকল্প নেই। এটি অত্যন্ত একটা গুরুত্বপূর্ণ একটা পয়েন্ট। যারা একেবারে নিডল পয়েন্টে কাজ করে, যারা একবারে প্রোডাকশনের সাথে জড়িত, তাদেরকে আমরা যদি ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্টের মাধ্যমে দক্ষতা অর্জন করতে পারি, তারা কিন্তু কর্মক্ষেত্রে যে প্রসেসে যে কাজ করে সে কিন্তু সাফল্যের সাথে ভালোভাবে কাজ করতে পারবে। তা না হলে প্রোডাক্টিভিটিও হবে না, এফিসিয়েন্সি আসবে না, এবং প্রোডাক্ট হবে কিন্তু ডিফেক্টিভ প্রোডাক্ট হবে। এই জন্যে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট বা স্কিল অপারেটর খুবই গুরুত্বপূর্ণ একটা প্রতিষ্ঠানের কোয়ালিটি ইমপ্রুভ করার জন্য, প্রোডাক্টিভিটি এফিসিয়েন্সি বাড়ানোর জন্য। তো আমাদেরকে কী করতে হবে? যারা যারা অদক্ষ আছে তাদেরকে বাছাই করে একটা ডাটাবেস তৈরি করে আমাদেরকে নিয়মিত তাদেরকে ট্রেনিং অ্যান্ড ডেভেলপমেন্ট ব্যবস্থা করতে হবে। এটা কন্টিনিউয়াস প্রসেস, এটি চালিয়ে যেতে হবে। 4 নম্বর আছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেকশনস। ইমপ্লিমেন্ট এ রাবাস্ট কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম দ্যাট ইনক্লুডস রেগুলার ইন্সপেকশন অ্যান্ড ভেরিয়াস স্টেজেস অফ প্রোডাকশন, কন্ডাক্ট ইন্সপেকশন টু আইডেন্টিফাই অ্যান্ড রেক্টিফাই এনি কোয়ালিটি ইস্যুস বিফোর the garments reach the customer. This can involve visual inspection, measurements and set to ensure adhere to set quality. এখানে বলা হচ্ছে পণ্য প্রোডাকশন ফ্লোরে উৎপন্ন হয়, এটা আমাদেরকে শিডিউল বেসিস, রেগুলার বেসিস আমাদেরকে চেক করতে হবে, ইন্সপেকশন করে দেখতে হবে যে আসলে এটা কাস্টমারের নিড অ্যান্ড এক্সপেকটেশন যা আছে সেটির সাথে ম্যাচ করে কিনা। যদি ম্যাচ না করে তাহলে তার এগেনস্টে আমাদের ওইভাবে প্ল্যান করে কাজ করতে হবে, আর যদি ম্যাচ করে তাহলে তো হলোই। এই জন্য আমাদেরকে প্রতিটা প্রসেসেই ফেব্রিক ওয়্যার হাউস আছে, কাটিং সেকশন আছে, সুইং সেকশন আছে, ফিনিশিং সেকশন আছে, প্রতিটি প্রসেসে আমাদেরকে কী করতে হবে? প্রতিটা প্রসেসে কিন্তু বিভিন্ন লেয়ারের লোকও আছে। এই লোক যারা আছে তাদেরকে কাজে সততা নিয়ে কাজ করতে হবে এবং তাদেরকে অবশ্যই কাজে মনোযোগ হয়ে ভালো করে কাজ করতে হবে। এটাই এখানে বলা হচ্ছে কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেকশন। প্রসেসে আমাদেরকে কী করতে হবে? দেখতে হবে আমার প্রসেসটা ঠিক আছে কিনা। শুধু আমরা যে প্রোডাক্ট তৈরি হওয়ার পরেই দেখবো তা না, প্রথমে কোয়ালিটি কন্ট্রোল আসলো, তারপরে কোয়ালিটি অ্যাসুরেন্স, তারপরে স্ট্যাটিস্টিক্যাল কোয়ালিটি কন্ট্রোল, তারপর আসছে লিন সিক্স সিগমা, তারপর আসলো কি ইন্ডাস্ট্রিয়াল 4.0 কোয়ালিটি কন্ট্রোল সিস্টেম। যাই হোক, এগুলো বিস্তারিত ডিপে আলোচনা যাওয়ার দরকার নেই। তো কোয়ালিটি কন্ট্রোল ইন্সপেকশনটা কি, যে আমার পণ্য উৎপন্ন হওয়ার পরে বা প্রসেসে আমাদেরকে ইন্সপেক্ট করে দেখতে হবে যেগুলো আমার কাস্টমারের স্ট্যান্ডার্ডস ঠিক আছে কিনা, এটি এখানে বলা হচ্ছে। তারপর আছে সাপ্লায়ার ইভ্যালুয়েশন অ্যান্ড কোলাবোরেশন। আমি যে ইনকামিং ম্যাটেরিয়ালস সাপ্লায়ারের কাছ থেকে নেই সেটির কি অবস্থা, এটি ইনহাউস হওয়ার পরে আমাদেরকে একটা কোম্পানির স্ট্যান্ডার্ড অনুযায়ী আমি একটি 1.5 সিস্টেম বা অ্যাকুয়েলের মাধ্যমে আমরা কিন্তু ইনকামিং ম্যাটেরিয়ালস টেস্ট করি বা ইন্সপেকশন করি। তো সাপ্লায়ার ইভ্যালুয়েশন এবং কোলাবোরেশন যদি ভালো থাকে তাহলে কিন্তু আমি এখানে অনেকগুলো লোক কাজ করে, সাপ্লায়ারের ইনকামিং ম্যাটেরিয়ালসগুলো কী অবস্থা, এখানে অনেকগুলো লোক কাজ করে। তো সাপ্লায়ারের সাথে আমার যদি সেরকম কোলাবোরেশন হয় তাহলে কিন্তু আমার এই ইনহাউস করার পরে এই র মেটেরিয়ালসগুলো আর চেক করার প্রয়োজন নেই। তো আইএসও স্ট্যান্ডার্ডে কিন্তু স্পষ্ট উল্লেখ আছে যে সাপ্লায়ার ম্যানেজমেন্ট অ্যান্ড রিলেশনশিপ, অর্থাৎ এখানে আমরা যদি সাপ্লায়ারের সাথে সেরকম একটা বিজনেস এগ্রিমেন্ট করে আপনার কোলাবোরেশন ভালো করতে পারি বা তাদের সাথে আমাদের রিলেশনশিপ ইমপ্রুভ করতে পারি, তাহলে কিন্তু আমাদেরকে ওই যে প্রসেস আছে যে আমাদের ইনকামিং ম্যাটেরিয়ালস যে আমরা ইন্সপেকশন করি সেগুলোর কিন্তু দরকার নেই আসলে চেক করার। তো যাই হোক, আমাদের দেশের প্রেক্ষাপটে এটা হবে কিনা, আদৌ সম্ভব কিনা জানি না, যাই হোক হলে তো ভালো। তারপর আছে 6 নম্বর ইফেক্টিভ প্রোডাকশন প্ল্যানিং। প্রোডাকশন প্ল্যানিংয়ের সাথে কিন্তু কোয়ালিটি ইমপ্রুভমেন্টের সাথে একটা বিশাল যোগসাজশ আছে। বিষয়টা কি? অপটিমাইজ ইউর প্রোডাকশন প্ল্যানিং টু মিনিমাইজ ইরোর অ্যান্ড রিওয়ার্ক। আমি একটা উদাহরণ দিই, 10 নম্বর লাইনে একটি স্টাইল চলতেছে, তো ওই লাইনটা চালু হয়ে গেছে, অর্থাৎ ওই স্টাইলের জন্য কী ধরনের কোয়ালিটি দরকার ইতিমধ্যে কোয়ালিটি এবং অপারেটররা জেনে গেছে। এখন দেখা গেল যে আপনার হঠাৎ করে ওই কাজটা ওই লাইনে না দিয়ে বা অন্য লাইনে দিয়ে দিল, অন্য একটা সুইং লাইনে দিয়ে দিল, তাহলে কি হবে? এই যে লেআউট করে একটা কোয়ালিটি আনা হয়েছে, একটা স্ট্যান্ডার্ড আনা হয়েছে,
এখন যদি ওই স্টাইলটা অন্য লাইনে আবার দেওয়া হয় তাহলে কি কোয়ালিটি মিট করবে? অবশ্যই কোয়ালিটি মিট করবে না। ব্যাপকভাবে কোয়ালিটির উপরে ইম্প্যাক্ট, প্রোডাক্টিভিটির উপরেও ইম্প্যাক্ট করবে। এই জন্য যারা প্ল্যানিং ডিপার্টমেন্টে কাজ করে তাদেরকে এগুলো ভাবতে হবে। তারা যেন এমনিভাবে প্ল্যান করে যে একটা স্টাইল একটা লাইনে দিলে তারা যেন আর চেঞ্জ না করে, ফ্রিকোয়েন্টলি যেন চেঞ্জ না করে। তবে অনেক সময় তাদের সময় মতো শিপমেন্ট দেওয়ার জন্য তাদেরকে অনেক কিছুই প্ল্যান চেঞ্জ করতে হয়, এটি ভিন্ন বিষয়। তো আসলে কাজ তো সব কিছু মিলেই, তো কাট টু শিপ পর্যন্ত এভাবেই প্ল্যান করা উচিত, যাতে আমাদেরকে শুরু থেকেই এক লাইনে দেওয়ার পর যেন অন্য লাইনে না দিতে হয়, বা একসাথে যেন আমরা 2-3 লাইনে একবারে দিই, যাতে পরবর্তীতে চেঞ্জ না করি। যাই হোক, এটাই হলো ইফেক্টিভ প্রোডাকশন প্ল্যানিং অ্যান্ড কন্ট্রোল। তারপর 7 নম্বর আছে কোয়ালিটি ফিডব্যাক অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তো আমার যে প্রোডাক্টের কোয়ালিটি ভালো হচ্ছে না মন্দ হচ্ছে, এটা আমি বুঝবো কীভাবে? আমার ফিডব্যাক নিতে হবে কার কাছ থেকে? কাস্টমারের কাছ থেকে। আর অর্থাৎ ভিওসি, ভয়েস অফ দ্য কাস্টমার, কাস্টমার কী বলে এইভাবে করতে পারি। যেমন কাস্টমার ক্লেম বা অ্যালার্টস, তারপরে কাস্টমার বছরে কোন কোন বিষয়ের উপরে কাস্টমার ক্লেম দেয় বা অ্যালার্ট আসে, সেগুলো আমি যদি ভালো করে অ্যানালিসিস করি তাহলে আমি বুঝতে পারবো যে আমার কাস্টমার ফিডব্যাকটা কেমন। এটাই হচ্ছে কাস্টমার ফিডব্যাক। আর ওই কাস্টমার ফিডব্যাকের পরে আমার কী করতে হবে? ওই যে সমস্ত বিষয়ের উপরে অ্যালার্ট আসছে, ক্লেম আসছে, সেগুলোর উপরে আমাদেরকে প্রিকশন নিতে হবে, যাতে ওগুলো দ্বিতীয়বার, সেকেন্ড টাইম আর না হয়। এটাই হলো কোয়ালিটি ফিডব্যাক অ্যান্ড কন্টিনিউয়াস ইমপ্রুভমেন্ট। তারপর আছে 8 নম্বর আছে মেনটেন্যান্স অ্যান্ড ক্যালিব্রেশন। আমরা পণ্য উৎপন্ন করি আমাদের মেশিনের মাধ্যমে। তো মেশিন যদি ঠিক না থাকে তাহলে কি আমি ভালো প্রোডাক্ট দিতে পারবো না। এই জন্য আমাদেরকে কিছু কাজ করতে হয়, নিয়মিত ক্যালিব্রেশন করতে হয়। মেশিনকে আমাদের নিয়মিত মেজার করে দেখতে হয় আসলে ঠিক আছে কি ঠিক নাই। এই জন্য একটা পদ্ধতি চালু আছে, ক্যালিব্রেশন সিস্টেম। প্রোডাক্ট সেফটি এক্সিকিউটিভ যারা বা সেফটি ম্যানেজার যারা, তারা এই কাজগুলো করে থাকে। তারা নিয়মিত আপনার মেশিন মেনটেনেন্স, পুল টেস্ট মেশিন, হিট সিল মেশিন, তারপর আপনার হলো মেটাল ডিটেক্টর মেশিন, এই সমস্ত মেশিনগুলো যেখানে মেশিন আছে সেখানে নিয়মিত ক্যালিব্রেশন করতে হয় যে তার ডাটাটা ঠিকমতো দেয় কিনা। যে ডাটা ঠিকমতো দেয়, আসলে সে ঠিকমতো দেয় কিনা বিভিন্ন পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে আমরা করে থাকি এগুলো। যেমন হিট সিল মেশিন আমরা থার্মোপেপার দিই, অর্থাৎ দেখা গেল যে এখানে 160 ডিগ্রি শো করতেছে, বর্তমানে 160 ডিগ্রি না, তখন আমরা কী করি? সেখানে থার্মোপেপার দিয়ে চেক করে নিই আসলে মেশিনটি ঠিক আছে কিনা। জাস্ট আমি একটু আপনাদেরকে উদাহরণ দিলাম। এটাই হচ্ছে মেনটেন্যান্স অ্যান্ড ক্যালিব্রেশন। তারপর আছে এমব্রেস টেকনোলজি। এমব্রেস টেকনোলজির বিষয়টা কি? বর্তমান প্রেক্ষাপটে আপনি যুগের সাথে তাল মিলিয়ে চলতে হলে আপনাকে বিভিন্ন মেশিন, আধুনিক প্রযুক্তি আপনার প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করতে হবে। তাছাড়া আপনি আপনার যে কম্পিটিটর আছে তার সাথে আপনি টিকে থাকতে পারবেন না। যেমন নোকিয়া কোম্পানি একসময় বিশ্বের বৃহৎ মোবাইল প্রোভাইডার কোম্পানি ছিল। যখন আপনার অ্যান্ড্রয়েড সিস্টেম চালু হলো, তখন কিন্তু নোকিয়া কোম্পানি এটি অ্যাপ্লাই করতে পারেন ভাই। নোকিয়া কোম্পানি কিন্তু এটি করতে পারে নাই, আপনার তাদের প্রতিষ্ঠানে এই টেকনোলজিটি তারা ব্যবহার করে নাই। এটি কী করছে? স্যামসাং কোম্পানি কিন্তু এই অ্যান্ড্রয়েড সিস্টেমটি চালু করে এখন কিন্তু তাদের বড় মার্কেট শেয়ার মোবাইলের জগতে। তো এই জন্যে আপনি যদি বিভিন্ন টেকনোলজি যদি আসে না ইউজ করেন তাহলে কিন্তু আপনি টিকে থাকতে পারবেন না। যেমন আমাদের দেশে লিন সিক্স সিগমার ব্যবহার নাই বলে চলে। উন্নত বিশ্বে এখন লিন সিক্স সিগমা পূর্ণ হয়ে গেছে, এখন তারা ইন্ডাস্ট্রিয়াল 4.0 ব্যবহার করতেছে। আর আমরা এখন ইন্ডাস্ট্রিয়াল 4.0 দূরের কথা, আমরা লিন সিক্স সিগমাই ব্যবহার করতে পারি না, কারণ এটি আমরা জানি না কি। যাই হোক, এটাই হচ্ছে এমব্রেস টেকনোলজি। তো আমাদেরকে কোয়ালিটি ভালো করার জন্য নতুন নতুন টেকনোলজি ব্যবহার করতে হবে, এটি এখানে বলা হচ্ছে। সর্বশেষ আছে কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টসটা কি? বাংলাদেশ গার্মেন্টস সেক্টর এক্সপিরিয়েন্স মিনিমাম 50 ইয়ার্স, 50 বছর। এখন কিন্তু আমাদের দেশে যথেষ্ট পরিমাণে আপনার ইন্ডাস্ট্রি এক্সপার্টস আছে, অর্থাৎ টেকনিশিয়ান বলেন, কোয়ালিটি বলেন, ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং বলেন, প্ল্যানিং বলেন। এই যে 50 বছর আমরা অতিবাহিত করেছি, আমরা কিন্তু এখন এগুলোর উপর আমাদের বেশ দক্ষতা অর্জন হয়ে গেছে। তো আমরা লক্ষ্য করি যে তারপরেও কিছু কিছু বিদেশি এক্সপার্ট বাংলাদেশে নিয়ে আসে। তারা যদি ভালোই থাকতো, যেমন আমি ইন্ডিয়ার কথাই ধরি, তারা যদি এত ভালোই কাজ করতো, চিলাঙ্গ যদি এত ভালোই কাজ করতো, তাহলে তারা ওখানেই থাকতো, তাহলে আর বাংলাদেশে কাজ করার জন্য আসতো না। বাংলাদেশে কিছু কিছু মালিকগণ করে কি, এই ইন্ডিয়ান শ্রীলঙ্কান ম্যানেজমেন্ট ইনক্লুড করে প্রতিষ্ঠান পরিচালনা করার জন্য। কতদিন পরে প্রতিষ্ঠানের অবস্থা খারাপ হয়ে যায়, তখন তারা আর কাজ করতে পারে না,
তারা যদি ভালোই কাজ করতো তাহলে ইন্ডিয়া এবং শ্রীলঙ্কাতে তারা ভালোভাবে কাজ করতে পারতো। তা আমি অন্য একটি ভিডিওতে একটি সার্ভে করেছিলাম যে সমস্ত প্রতিষ্ঠানে ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানরা আছে সে সমস্ত প্রতিষ্ঠান কী অবস্থা এবং এমপ্লয়িরা কী চায়। ওই সার্ভেটা আমি করেছি এবং কোনো একটা ভিডিওতে আমি সার্ভে দেখাবো যে আসলে কী তার ডাটা চিত্র তাহলে বুঝতে পারবেন যে আসলে এই দেশে এখন ইন্ডিয়ান এবং শ্রীলঙ্কানদের দরকার আছে কি আছে না। যেহেতু আমরা 50 বছর অলরেডি পার করে ফেলেছি, আমার মনে হয় না যে এখন বাংলাদেশে বিদেশি ম্যানেজমেন্টের দরকার আছে গার্মেন্টস সেক্টর পরিচালনা করার জন্য। আমাদের দেশে যথেষ্ট পরিমাণে ইন্ডাস্ট্রি এক্সপার্টস এখন আছে, এদের দিয়ে আমরা আসলে গার্মেন্টস সেক্টর চালাতে পারি। যাই হোক, যেটি বলতেছিলাম, কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টস অর্থাৎ গার্মেন্টস সেক্টর, অর্থাৎ আপনি যদি মেডিসিনে থাকেন বা গার্মেন্টসে থাকেন, এই বিষয়ে যারা এক্সপার্টস আছে তাদের সাথে আমাদের কী করতে হবে, কোলাবোরেশন বাড়াইতে হবে। তাদের গাইডলাইন, তাদের অ্যাডভাইস আমাদেরকে মেনে চলে প্রতিষ্ঠানে অ্যাপ্লাই করে আমাদেরকে প্রতিষ্ঠান ক্রমাগতভাবে উন্নতর দিকে নিয়ে যেতে হবে। এই জন্যই বলা হচ্ছে কোলাবোরেশন উইথ ইন্ডাস্ট্রি এক্সপার্টস। তো আজকে আলোচনা এই পর্যন্তই। আজকে আমি আলোচনা করলাম কীভাবে ইমপ্রুভ করা যায় কোয়ালিটি, বা একটা গার্মেন্টস ফ্যাক্টরিতে বা একটা ম্যানুফ্যাকচারিং অর্গানাইজেশনে কীভাবে কোয়ালিটি ইমপ্রুভ করা যায় তার আমি 11টি পয়েন্ট আপনার উল্লেখ করেছি। তো এই যে এই 11টি পয়েন্ট উল্লেখ করেছি। আজকে আলোচনা পর্যন্তই। সবাইকে ধন্যবাদ।